আমার স্ত্রী রেহানা 2 দিন আগে আমাকে আর আমার 6 বছরের মেয়েকে ফেলে আমাদের এই পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে। গ্রামে এ নিয়ে বিচার বসবে আগামী পরশু। দীর্ঘ 5 বছর প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি, কিন্তু মনের ভিতরে এক সমুদ্র হাহাকার। আমি সাইফুল ইসলাম সাইফ। আজ থেকে 5 বছর আগে মালয়েশিয়ার পথে পাড়ি জমিয়েছিলাম। চিন্তাটা ছিল এরকম যে 5-6 বছর যদি বিদেশের বুকে কাজ করি, আল্লাহর অশেষ রহমতে যা আয় করব তাই দিয়ে আমাদের বাকি জীবন খুব সহজেই পার হয়ে যাবে। মালয়েশিয়াতে আসার পরও আল্লাহ যেন আমার রিজিকের দুয়ার খুলে দিয়েছিল। যেখানে দেশে থাকা অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও 150 থেকে 200 টাকা আয় করতাম, সেখানে এই দেশে আসার পর গড়ে প্রতিদিন বাংলাদেশি 1000 থেকে 1500 টাকা আয় করতাম। প্রতি মাসে দেশে 40,000 টাকা পাঠাতাম। 10,000 টাকা দিয়ে সংসারে যাবতীয় খরচ আর 5,000 হাত খরচা করতে বলতাম। বাকি 25,000 টাকা প্রতি মাসে ব্যাংকে রাখত আমার স্ত্রী রেহানা। আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি 4 দিন পর বাড়িতে ফিরব, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছুই চেয়েছিলেন। হঠাৎ আমার মা ফোন দিয়ে জানালো যে আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে। প্রায় সময় খবর পেতাম আমার স্ত্রী নাকি পাশের বাসার ছেলে উজ্জ্বলের সাথে খুব মাখামাখি করে চলে। আমার মা আমাকে এই বিষয়ে হুঁশিয়ার করতো যাতে রেহানাকে কিছু বলে শাসন করি, কিন্তু আমি বিশ্বাস করতাম না, হেসে উড়িয়ে দিতাম। এতটা বিশ্বাস ছিল আমার স্ত্রীর উপর। আমি সবসময় মানতাম স্বামী স্ত্রীর সম্পর্ক টিকেই থাকে বিশ্বাসের উপর। যেখানে বিশ্বাস না থাকে সেখানে ভালোবাসার ভিত্তিও থাকে না। কিন্তু কে জানতো আমার বিশ্বাসের মূল্য এভাবে পাবো? যেদিন কনফার্ম হলাম আর 4 দিন পর দেশে ফিরব, সেই দিনই আমাকে চমকে দিল আমার স্ত্রী রেহানা। পালিয়ে যাওয়ার 2 দিন পর কোর্ট থেকে তালাকনামা আর একটি চিঠি এসেছে বাড়িতে। বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রামে আমাদের বাড়ি। রেহানার সাথে আমার বিয়েটা ছিল প্রেমের। আমার মা বাবা সহজে মেনে নিলেও রেহানার বাবা এলাকার ধনী ব্যক্তি হওয়াতে আমাদের বিয়ের পর তিনি রেহানার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এমনকি ও বাড়ির কেউ আমাদের সাথে কোনো দিন দেখা করা কিংবা কথা বলার সাহস পর্যন্ত পেত না। অবশ্যই এতে রেহানার কোনো আফসোস ছিল না। সে বারবার বলতো, সাইফ, জীবন একটাই, এক জীবনের ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না। তুমি আমার জীবনে আছো, সব আছে, তুমি নেই, আমার জীবন পুরোই ধুধু প্রান্তর। তাই বাবা মাকে ছেড়ে দিতেও 2 বার চিন্তা করিনি, কিন্তু তোমাকে ছাড়তে কিছুতেই পারবো না, কারণ তুমি আমার অক্সিজেন। অথচ আজ দিব্যি আমাকে ছেড়ে অন্য কারো বুকে সে বাসা বেঁধেছে। আমার প্রেমের 1.5 বছরের মাথায় একদিন হঠাৎ জানতে পেলাম রেহানার বিয়ে ঠিক হয়েছে। আমি তখন কেবল অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছিলাম। সে সময় হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়াটাও পারিবারিকভাবে এবং আর্থিকভাবে কতটা সমস্যার মোকাবেলা করতে হতে পারে যে বিয়ে করবে সে বলতে পারবে। তারপর আমি সেদিকটা একবারও চিন্তা করিনি, শুধুমাত্র রেহানার মুখের দিকে তাকিয়ে। সেদিন আমি কেবলই বাড়ি থেকে বের হয়েছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। আচানক রেহানা আমার পথ রোধ করে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আমি তার কান্না থামিয়ে জিজ্ঞেস করাতে জানতে পারি তার বাবা মা তার বিয়ে ঠিক করেছে তারই ফুফাতো ভাইয়ের সাথে। সেই দিনই নাকি ছেলেপক্ষ বিয়ের কাজ সম্পন্ন করে রেহানাকে নিয়ে যাবেন। রেহানা সেদিন আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না, আর এ বিয়ে হলে সে গলায় দড়ি দিবে, তবু অন্য কাউকে মেনে নিতে পারবে না। আমি তখন কি করব মাথায় কোনো কাজ করছিল না, কেবল রেহানার কান্না হৃদয়ে গিয়ে আঘাত করছিল। ডানে বামে কোনো চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিয়ে নিলাম রেহানাকে বিয়ে করব। দুজনেই কম বয়সী ছিলাম। সাধারণভাবে বোঝা যায় 2 পরিবারের কেউ মেনে নেবে না, কারণ একটা সংসার চালানোর অ্যাবিলিটি সে সময় আমার ছিল না। বাবার টাকায় লেখাপড়া করতাম, নিজের খরচ চালাতাম, আর রেহানা একাদশ শ্রেণীতে পড়ত। মনের মাঝে এটাও ভয় ছিল ওর পরিবার যদি মামলা করে তখন কি হবে। রেহানার তখন 18 বছর পূর্ণ হতে তখনও 3 মাস বাকি ছিল।
তবু সাহসের সাথে বিয়েটা করে নিলাম। মনে মনে একটা কথাই বলতে লাগলাম, যা হবে পরে দেখা যাবে। অবশেষে বিয়েটা আমরা করে ফেললাম। বিয়ে করে আমরা নিজের বাড়িতে ওঠার পর প্রথমে একটু সমস্যা হয়েছিল, কিন্তু পরে সবাই মেনে নিয়েছিল। কিন্তু রেহানার বাড়ি থেকে সবাই গণ্ডগোল করেছিল। তারা বিচার সালিশ বসিয়েছিল। সেই সালিশিতে সবার সামনে রেহানা বলেছিল সে তার বাবা মাকে চিনে না, আর সে আমার সাথেই সারা জীবন থাকতে চায়। তার নিজের মর্জিতে সে এই বিয়েটা করেছে। তৎক্ষণাৎ সে সময় আমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল রেহানা আমাকে কত ভালোবাসে। এখন বুঝতে পারছি যে আমাকে আমার জন্য যে নিজের জন্মদাতা বাবা মাকে ছেড়ে দিতে পারে, সে যখন তখন আমাকেও ছেড়ে দিতে পারবে। আর সেটাই হলো আমার সাথে। রেহানা যে আমার সাথে এত বড় ছলনা করবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। সংসার জীবনে কত উতার চড়াও একসাথে পার করেছি দুজন মিলে। কম বয়সে বিয়ে করেছিলাম, চাকরি ছিল না। একদিকে লেখাপড়া, অন্যদিকে বেকারত্ব নিয়ে আশেপাশের মানুষের কাছ থেকে কত কথা শুনেছি। বেকার ছিলাম বলে ওই সময় রেহানাকে কিছু কিনে দিতে মন চাইলেও দিতে পারতাম না। তবুও চেষ্টা করেছি, নিজে কষ্ট করেছি, তারপরও নিজের হাত খরচা বাঁচিয়ে ওর ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করেছি। বিয়ের 2.5 বছরের মাথায় আমাদের ঘর আলো করে এলো আমার রাজকন্যা। আমার মেয়ে জন্ম নেওয়ায় আমার কাঁধে আরও দায়িত্ব এসে ভর করল। শেষে সমাজের আর পরিবারের এক একজনের এক এক কথা সহ্য করতে না পেরে অনার্স কমপ্লিট করতে পারলেও মাস্টার্সে পড়ার সৌভাগ্য করে উঠতে পারিনি। লেখাপড়া বন্ধ করে দিই। সিদ্ধান্ত নিলাম বিদেশে যাব। মালয়েশিয়ায় আমার ছোট মামা থাকে, তার সাহায্যে চলে গেলাম ওই দেশে। মালয়েশিয়া যাওয়ার 7 দিন আগে থেকে রেহানা সব সময় কাঁদতো আর বলতো আমাকে ছাড়া কেমন করে থাকবে, আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আর আজ সেই রেহানা আমার সাজানো গোছানো সোনার সংসার ছেড়ে চলে গেল, কিন্তু একবারও নিজের মেয়ের কথাটা ভাবল না। নিজের গর্ভে যে মেয়েকে প্রায় 10 মাস রেখেছে, তাকে ফেলেই অন্যের হাত ধরে চলে গেল। একবার এই শিশুটার জন্য ওর মনে একটুও মায়া হলো না। একবার চিন্তাও করলো না মেয়েটা বড় হলে যে ওর বিয়ে দিতে সমস্যা হতে পারে। দৈহিক চাহিদাই কি সব? দেশে ফেরার পর আমার এক বন্ধুর থেকে আরও জানতে পেলাম আমার স্ত্রী আর উজ্জ্বলের নাকি কয়েকবার অপ্রীতিকর অবস্থায় ধরেছিল, কিন্তু আমি কষ্ট পাবো বলে জানাইনি। কথাটা শোনা মাত্র আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, কারণ বন্ধু জানে বিদেশে যারা থাকে তারা কষ্ট করে জীবনযাপন করে। সেও বিদেশে 7 বছর কাটিয়ে এসেছে, এরপর আর যায়নি, এদেশেই রয়ে যায়। ভিতরটা পুড়ে যাচ্ছিল। নিজের কষ্টটা বুকের ভেতরে পাথর চাপা দিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বলতে লাগলাম, তোমাকে অভিশাপ দেব না রেহানা, কিন্তু একটা কথা মনে রেখো, মাথার উপর আছে বিশাল আকাশ, পায়ের নিচে জমিন। ওই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখছে। তোমার করা অন্যায়ের শাস্তি সে তোমাকে দেবেই, পাপ কারো পিছু ছাড়ে না। আজকের দিনটা আর অপেক্ষায় ছিলাম বিগত কয়েক বছর ধরে। কবে দেশে যাব, তারপর জমানো টাকা দিয়ে একটা বড়সড় কাপড়ের দোকান দেব, কিন্তু সেসব ভাবনা যেন মরুভূমির মধ্যে পানি খোঁজ করার সমান। সত্যি আমার জীবনটা আজকে তিক্ত মনে হচ্ছে। একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কিলায়। আমার স্ত্রীর অবস্থাটাও ঠিক তাই হবে। উজ্জ্বলের মতো লম্পটকে বিয়ে করা ওর জীবনের সবচেয়ে বড় ভুল। যাক, সেই বিষয়ে এখন আর ভাবার সময় নেই। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসটা হাতে পড়ল। মালয়েশিয়ার প্রায় 15,000 দাম নিয়েছে, যেটা বাংলাদেশের টাকায় 3 লক্ষের একটু বেশি হয়। হ্যাঁ, এটা আমার স্ত্রীর জন্যই কিনেছি, কিন্তু এখন আমার স্ত্রীই তো নেই। যাই হোক, এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ নেকলেসটা হাতে পড়ল। মালয়েশিয়ার প্রায় 15,000 টাকা দাম নিয়েছিল, যেটা বাংলাদেশের টাকায় 3 লক্ষের একটু বেশি হয়। হ্যাঁ, এটা আমার স্ত্রী রেহানার জন্যই কিনেছিলাম।
কিন্তু এখন আমার স্ত্রী তো নেই। যাই হোক, এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। পিঠে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম। মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে। গ্রামে পা দিতেই নিজের জন্মভূমির চিরচেনা সেই মিষ্টি গন্ধ মন ভরে উঠেছে। মেটে রাস্তা হওয়াতে রাস্তার মাটিও কিছুটা নরম হয়ে গেছে। পায়ের জুতা খুলে একটা পলিথিনের ব্যাগে নিলাম। হেঁটে চলেছি বাড়ির উদ্দেশ্যে। কিছুদিন যেতেই ছোটবেলার বন্ধু রাকিবের সাথে দেখা। এরপর আমার বন্ধু বলল, বন্ধু, তোর বউটাকে তো উজ্জ্বল খেলে দিল রে। কি বলবো, কিছু তো বলার ভাষা নেই আমার। আমার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে। কেবল লজ্জায় মাথা নিচু হয়ে গেল। রাকিবের দিকে তাকিয়ে ঠোঁটের দুই কোণা কিঞ্চিত প্রশস্ত করে একটা মৃদু হাসি দিলাম। আমাকে এখন আর মাথা উঁচু করে চলায় মানায় না, তাই মাথাটা নিচু করে রাকিবের সামনে থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম। পেছন থেকে রাকিব বলল, সাইফ, আমার কথা কষ্ট পেলেও কিছু করার নেই দোস্ত। গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকেও বাজে কথা তোকে শোনাবে রে। তোর মেয়েটাকে দেখলে সবাই কি বলে জানিস? 12 ভাতারির মেয়ে। গতকাল এই নিয়ে 2-1জনকে মেরেছিও। পরশু সন্ধ্যায় যে বিচার বসবে সেখানে আমার কথা উঠবে। যাই হোক, আগের কথাগুলো বলার জন্য দুঃখিত দোস্ত। তুই আমার ছোটকালের বন্ধু, নিজের ভাইয়ের সমান। ইচ্ছে ছিল তোকে দেখলে বুকে জড়িয়ে ধরব, কিন্তু তোকে কষ্ট দেওয়া লাগলো, কারণ সহ্য ক্ষমতা বাড়াতে হবে। রাকিবকে একটু বুকে জড়িয়ে ধরতে মন বলছিল। আসলেই তো, এর থেকেও বাজে বাজে কথা শোনা লাগবে আমাকে। আবারও রাকিবের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছিল বুকের ভিতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু দূরে যেতেই একজন বলে বসল, ওই দেখ, 12 ভাতারির প্রথম ভাতার যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন কথাটা বলে উঠল, 5 বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন এখানে দোকান ছিল না। বেশ ভালোই মনে আছে, এই জায়গাটা বিরাট এক গর্ত ছিল। এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলত। সময়ের বিবর্তনে আবর্জনার গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকান। অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে আর চায়ের দোকান মনে হচ্ছে না। খালি চোখে দেখলে মনে হয় একটা চায়ের দোকানে কিছু মানুষ বসে আছে, কিন্তু অন্তর দিয়ে দেখলে দেখা যাবে আবর্জনার স্তূপের উপর মানুষরূপী কিছু আবর্জনা বসে আছে, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু অন্যের মাথার উপর বাঁশ ভাঙার জন্য বসে আছে। থামিয়ে দিয়ে যে কে কথাটা বলেছে বোঝার চেষ্টা করছি। কণ্ঠ শুনে মনে হলো উত্তরপাড়ার রমিজ। এখনও মনে আছে, আমি যখন দেশে ছিলাম এই রমিজ পাশের বাড়ির একটা মেয়ের সাথে অসভ্যতামি করার জন্য গ্রামের বিচারের মাথা টাক ও চুলের পানি মাথায় ঢেলে দেওয়া হয়েছিল। ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। জানি ও আমার এই হাসির অর্থ বুঝে গেছে, তাই মাথা নিচু করে নিল। আর এতক্ষণ যারা ওর কথা হাসাহাসি করছিল তারাও ভদ্র ছেলেদের মতো শান্ত হয়ে গেল। বাস্তবতা বড় অদ্ভুত। মানুষ ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না, কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে পাহাড় সমান বড় করবে। যাই হোক, এখন এসব আবর্জনার সাথে কথা বলতে ইচ্ছে নেই, তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা বাইরে থেকে দেখছি, যেমন রেখে গেছি তেমনই আছে, তবে চালের টিনগুলো নতুন। সূর্যের আলো টিনের উপর পড়তে নতুন টিনগুলো হীরের মতো চকচক করছে। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলাম পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে, বাবার পাশেও আশেপাশের কিছু চাচারা বসে আছে, আর আমার মেয়েটা ওর ফুপুর কাছে রয়েছে। আমাকে প্রথম আমার মেয়েই বাড়ির ভেতর ঢুকতে দেখে। আব্বু বলে ফুপুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে। হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম। 2 দিন মা পাশে নেই, তাই মেয়েটা মুখখানা একদম শুকনো লাগছে। এরপর মেয়েটা করুণভাবে আমাকে বলল, আব্বু, আম্মু আমাকে ফেলে চলে গেছে, তুমিও কি চলে যাবে? আমার মেয়ের কথা শুনে যেন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলি, আব্বু,
এই যে একবার বিদেশ থেকে চলে এসেছি, আর আমার পিচ্চি পরীটাকে ফেলে কোথাও যাব না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম আঁচল দিয়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ছোট বোন সুমাইয়া এগিয়ে এসে বলল, ভাইয়া কেমন আছিস তুই? বাড়ির সবাই জানে আমার মন খারাপ। কষ্ট লাগলেও রুক্ষতা নিয়ে একটা মুচকি হাসি দিই। এখনও তাই করলাম। বোন বলল, জানি তুই ভালো নেই ভাইয়া, তবু 5টা বছর পর তোর সাথে এমন একটা অস্বস্তিকর ঘটনা ঘটে গেছে দেখে তাই এই কথাটা বলতেই হয়। আবারও মুচকি হাসি দিলাম, তবে এবার চুপ না থেকে কিছু কথাও বললাম। আল্লাহর উপরে কারো কোনো হাত নেই, তবুও বলবো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন, আগামীতেও ভালো রাখবেন। আমার কথা শুনে আমার বোন ছলছল চোখে বলল, ভাইয়া এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস তুই ভালো থাকবি? বোনের কথা শুনে বরাবরের মতো আবারও মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে বোন, তাই সদা আল্লাহর কাছে শুকর গুজার করি। বোন আর কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে ব্যাগ 2টা নিয়ে চলে গেল। আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম। মা তুমি কেমন আছো? আমার কথার উত্তর দিতে পারল না মা, হু হু করে কেঁদে উঠল। আমি মাকে বললাম, মা এমনভাবে কেঁদো না, এমনভাবে কাঁদার কিছু কি ঘটেছে আদৌ? মা আমার মাথায় হাত দিয়ে বলল, তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ মা, আমি খুব ভালো আছি। মা আবারও কাঁদতে কাঁদতে বলল, এসব কি হয়ে গেল রে খোকা? যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে আমাদের সাথে এত বড় বেইমানি করলো কিভাবে? আমি মায়ের হাত ধরে বললাম, মা এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও। বাবার সাথে হালচালের কথা বলে মেয়েকে সুমাইয়ার কাছে দিয়ে নিজের ঘরে একটু ফ্রেশ হতে গেলাম। ড্রেসিং টেবিলের সামনেই রেহানার আর আমার মেয়ে সাইমার একটি ছবি রয়েছে। সৌদি আরব যাওয়ার 2 দিন আগে তোলা ছবিটা। মেয়েটার বয়স তখন 1 বছর। ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয় তখন সেই বুদ্ধি ওর হয়নি। তবুও রেহানার ইচ্ছা ছিল আমি চলে গেলেও এই ছবিটা দেখবে আর মনে হবে যে আমি ওদের সাথেই আছি। আসলে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এটা যদি কোনো দুঃস্বপ্ন হতো, ঘুমটা ভেঙে যাওয়ার পর যাতে মনে হয় আগের মতো সব ঠিকঠাক। আমার সুন্দর দিনগুলো আবার আমার চোখের সামনে, কিন্তু আফসোস সেসবের কিছুই হবে না। একদিন পর গ্রামের বিচারের মজলিসে বসে আছি। আমি, বাবা, রেহানার বাবা, উজ্জ্বলের বাবা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, আর এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্যান্য সাধারণ লোকজন। বিচার কার্য শুরু হলো। প্রথমেই মোড়ল সাহেব কথা বললেন, স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে। তাই আমার দৃষ্টিতে সাইফুল মিয়ার বউ অন্যের সাথে বিয়ে করেছে, এটাকে আমি খুব একটা খারাপভাবে নিচ্ছি না। আমি বললাম, চাচা আপনি কি বলতে পারেন আমি কোন দিক থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম? আমার কথা শেষে মোড়ল সাহেব এমন বিকৃতি করে কথা বললেন যা গায়ে জ্বালা ধরার মতো। তবুও চুপ থেকে শুনলাম। তিনি বললেন, সাইফুল মিয়া তুমি মোটামুটি শিক্ষিত ছেলে, আশা করি আমার কথার মানেটা বুঝতে পেরেছ। আমি টাকা পয়সা বা সম্পদের কথা বলিনি। একটা মেয়ের আরও কিছু চাহিদা আছে সাইফুল মিয়া। আমি বললাম, চাচা বিদেশে যাওয়ার কথা সেই তো প্রথম আমাকে বলেছিল। আমি তো বলি নাই। আমি তো বলেছিলাম মাঠের 1 বিঘা জমি আছে, ওটা বিক্রি করে একটা ব্যবসা করি। কিন্তু সে আমাকে বলেছিল, না তুমি বাইরে যাও, দেখো না তোমার ছোট মামা বাইরে থেকে কত টাকা আয় করে, তুমিও গেলে সেখানে অনেক টাকা আয় করবে, তারপর আমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। মোড়ল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল, জমির ভাই তোমার কি মতামত? উজ্জ্বলের বাবা বলল, আমার কোনো মতামত নেই আফজাল ভাই, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাই তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা আছে, এতে আমার কথা বলার কিছুই নেই।
আমার শ্বশুর জীবনে কোনো দিন আমার সাথে কথা বলেনি, এমনকি নিজের পরিবারের কাউকেও কথা বলতে দেয়নি। কিন্তু আজকে যে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি ভাবতেও পারছি না। উনি গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন, মেয়েটাকে কোনো দিন চুল পরিমাণ কষ্ট দিইনি, ছোট থেকে আদর দিয়ে বড় করেছি। ছোটোখাটো দোষগুলো চোখে পড়তো না, পড়ার কথাও না। বাবা মা ছেলে মেয়ের ছোটোখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মেয়ের দোষ খুঁজে পেতাম না। যাই হোক, মেয়ে বড় হলো, নিজের হাতে বিয়ে দেব চিন্তা করলাম, কিন্তু আমার সে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আমার মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করলো। আমাকে দেখিয়ে বলল আমার শ্বশুর। বাবা হিসাবে আমার একটু রাগ করা স্বাভাবিক, সেজন্য মেয়ে জামাইয়ের সাথে কথা বলতাম না। কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা সাইফুলের মতো সৎ একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে। আমার অবাধ্য হওয়ার জন্য মেয়ে জামাইয়ের সাথে কথা না বলা, আমার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে, এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। কবে যে এমন করতে করতে 60টা বছর পার হয়ে গেছে বুঝতেও পারিনি। ভেবেছিলাম সাইফুল ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমরা, কিন্তু আমার হতভাগী মেয়েটা যে এমন একটা কাজ করে বসবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। হিরে ফেলে কাচের টুকরোর পিছে চলে গেল। এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল। মাথা নিচু করাটাই স্বাভাবিক। মেয়ে যদি ভুল করে তার দায়ভার তো বাবা মাকেই নিতে হবে। কিছুক্ষণ পর রেহানার বাবা নিজের চেয়ার ছেড়ে আমার বাবার সামনে এসে দাঁড়ালো। শরীফুল ভাই, আপনাকে বিয়াই বলে আর ডাকা হলো না। যখন সব রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম, আর এসব কি হয়ে গেল। অবশ্য এর জন্য সব দোষ আমার। আমি আমার মেয়ের কোনো দোষ কখনো ভালো করে চোখ দিয়ে দেখিনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখন আপনি আপনার পায়ের জুতা খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকুন। যতক্ষণ আপনি ক্লান্ত না হবেন আমাকে আঘাত করবেন। কথাগুলো বলেই আমার শ্বশুর হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। বাবা ওনার হাত ধরে বলল, এ কি বলছেন বিয়াই সাহেব? আপনি এখনও আমার বিয়াই আছেন। কারণ হলো আপনার নাতনি সাইমা আমাদের কাছে আছে। আমাদের সম্পর্কটার একটা মজবুত বন্ধন হলো আমাদের নাতনি। বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে আমার শ্বশুর বললেন, আমাকে মাফ করে দাও বাবা। আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি, সব দোষ আমার। আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম, দোষী আপনি না বাবা, দোষী হলাম আমি। আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা, কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গিয়েছিলাম। তাই হয়তো আল্লাহ আমাকে এটা শাস্তি দিলেন। আমার শ্বশুর বললেন, আমি এবার কোনো ভুল করিনি বাবা। আজকে দুপুরে আমি কোর্টে অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিয়েছি। আমি বললাম, না বাবা, আপনার এসবের কোনো প্রয়োজন নেই। আপনি শুধু মন ভরে আমার মেয়েকে দোয়া করেন। আমি ওর বাবা। আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছেন তা দিয়েই আমার মেয়েকে বড় করব। উনি আমার হাত ধরেই বললেন, এটা সাইমার হক বাবা, ওর প্রাপ্য ওকে দিয়েছি, যার অধিকার তাকে দিচ্ছি, তুমি আর না করো না। আমি আমার শ্বশুরকে বললাম, এখানে আর কথা বলতে চাই না। তাছাড়া গ্রামে এই বিচার কেসের এটাই আমার মাথায় আসছে না। যা গেছে তো গেছেই, এখন এখানে আলোচনা করলে সেটা ফিরে আসবে কি? না। আর যদি ফিরে আসো তাহলে আমি কি মেনে নেব? না, সেটাও কোনো দিন সম্ভব না। তাহলে গ্রামের লোকজন জড়ো করার কি মানে? গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজা করার ব্যবস্থা করে দেওয়া। তাই গ্রামের মানুষজনের বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমার মেয়েটাকে এখানে আনিনি, কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতে পারে, এটা মাথায় ছিল।
এরপর ওর মায়ের নামে বলা আজেবাজে কথাগুলো সারা জীবন ওর মনে গেঁথে থাকবে। রেহেনার সাথে এই গ্রামে অনেক স্মৃতি। সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা, ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কেনা বা বাদাম কিনে নিয়ে যাওয়া, শীতের দিন টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া। ভাবলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ছাড়া কিছুই করার থাকে না। কালই চলে যাব এই গ্রাম থেকে আমার মেয়েকে নিয়ে। বাবা মাকে দেখার জন্য সুমাইয়া তো আছেই। ঢাকা গিয়ে নিজের একটা পাকাপোক্ত জায়গা পেলে ওদেরকেও নিয়ে যাব। পরের দিন বাসে করে বাগেরহাট থেকে খুলনায় আসলাম। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে ইজি বাইক নিয়ে খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চললাম। সকাল 8:40 ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দৌলতপুর স্টেশন ট্রেনে 5 মিনিটের জন্য থাকলো। আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে। আমাদের সামনে আমাদের মুখোমুখি আরও একজোড়া সিট আছে। একটু পর দুজন সিটে এসে বসলো, একজন মহিলা একজন পুরুষ। একজন মহিলা এবং একজন পুরুষ। অবশ্য পুরুষ না বলে যুবক ছেলে বলাটা যথার্থ, কারণ মেয়েটা থেকে ছেলেটার বয়স 5 বছর কম। সামনে দুজন বসা, একজন আমার স্ত্রী, না স্ত্রী না, উনি তো স্ত্রী ছিলেন। একজন আমার সাবেক স্ত্রী এবং অন্যজন তার নতুন স্বামী। আমার মেয়েটা হঠাৎ নিজের মাকে দেখে বলল, আম্মু তুমি চলে এসেছো, কিন্তু ওই খারাপ আঙ্কেলটার কাছে কেন আছো? আব্বুর পাশে এসে বসো। মেয়ের কথা শুনে রেহানা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এদিক সেদিক তাকাতে লাগলো, যাতে করে আশেপাশের সিটের লোকজনকে বোঝাতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে। কিন্তু আমার মেয়েটা বয়স মাত্র 6 বছর। মায়ের জন্য ওর মায়া তো থাকবেই। তাই আবার বলল, আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমি তো তোমাকেই ডাকছি। রেহানার পাশ থেকে উজ্জ্বল বলে উঠল, তোর আম্মু মরে গেছে, এটা তোর আম্মু না, এটা আমার বউ। ট্রেনের ভেতরে রেহানার সাথে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। আমি মানুষ চিনতে এতটা ভুল করলাম। নিজের সন্তানের সামনে আমার প্রাক্তন স্ত্রী অন্যের সাথে ঠলাঠলি করছে। ন্যূনতম বিবেচনা বোধ যেন তার ভিতরে নেই। মানলাম আমি এখন তার স্বামী না, কিন্তু সন্তান, সেটা তো তার নিজের পেটের। মেয়েটাও কি ওর কাছে এতটাই পর হয়ে গেছে যে মেয়ের সামনে অন্যের সাথে মাখামাখি করছে? চক্ষু লজ্জা বলতে কি সব খেয়ে বসে আছে? আমার মেয়ে পুনরায় আবার বলল, আম্মু তুমি এই খারাপ লোকটার সাথে কেন বসে আছো? তুমি আমার সিটে এসে বসো আমার আব্বুর পাশে, আর আমি তোমার কোলে বসবো। রেহানা চরম বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে, কে তোর মা? বারবার মামা করে যাচ্ছিস যে? মেয়ের বয়স 6 বছর, খুব একটা অবুঝ বলা চলে না। এখনকার যুগেও 3 বছরের মেয়েরও যথেষ্ট বুদ্ধি হয়। আমার মেয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মায়ের এরূপ আচরণে সাইমা নিজেকে সামলে নিয়ে পড়ল, সরি আন্টি, আপনার চেহারাটা দেখতে একদম আমার মায়ের মতো, তাই হয়তো আপনাকে দেখে আমার মা মনে হয়েছে, আমাকে মাফ করে দিবেন। রেহানার দিকে তাকিয়ে দেখলাম, মেয়ের কথায় তার যেন বিন্দুমাত্র আফসোস বা কষ্ট কাজ করছে না। বিরক্ত দৃষ্টি নিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, ভাবলেশীন দৃষ্টি। জানি মেয়ের কথা একটু না, বেশ খানিকটা বিরক্ত। এবার কিছু উচিত কথা বলা দরকার, তাই গলাটা ছেড়ে নিয়ে বললাম, রেহানা সরি, নাম ধরে ডাকার অধিকার তো আর নেই। আমার 5 বছরের প্রবাসী জীবনে যত টাকা পাঠিয়েছি সেটা তো আমার হাতে তুলে দেওয়া আপনার দায়িত্ব, তাই না? আমার কথার কোনো উত্তর দিল না। আমি এবার উজ্জ্বলকে উদ্দেশ্য করে বললাম, উজ্জ্বল, তুমি আমার স্ত্রী মানে তোমার বর্তমান স্ত্রীর থেকে 5-6 বছরের ছোট। সেই হিসেবে তুমি আমার অনেক ছোট, তাই তো? তাই একজন বড় ভাই হিসেবে বলছি, তোমার স্ত্রীকে বলো আমার উপার্জনের সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিতে। এবার রেহানার যেন আমার বলা কথাটা গায়ে বেঁধে গেল আর বলল, কেউ তোমার টাকা নেয়নি, ওকে? আমি রেহানাকে বললাম,
তাহলে আমার উপার্জন করা টাকাগুলো কোথায় গেল? রেহানা মুখে ভেঙচি কেটে পড়ল, সেটা আমি কিভাবে জানবো? আর হ্যাঁ, আমি কারো টাকা নিয়েছি এটার প্রমাণ কারো কাছে নেই। ওর বলা কথাটা শুনে আমার মাথায় যেন আগুন উঠে গেল। রাগের বশে নিজের সিট থেকে উঠে ওর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিলাম। উজ্জ্বল আমার কলার ধরায় ওকেও মারতে লাগলাম। আমি যেন দিশাহারা হয়ে গিয়েছিলাম। মাথায় খুন চেপে বসেছিল আমার মাথায়। আমার সমস্ত সুখ, টাকা পয়সা, আমার ভালোবাসা সবই অমানুষটার জন্য হারিয়ে গেছে। আচ্ছা, অমানুষ কি শুধুই উজ্জ্বল? না না, ও একা কিভাবে হয়? ও যতটা অপরাধী তার সামনে অপরাধী রেহানাও। ট্রেনের গার্ডে থাকা পুলিশ এসে আমাকে উজ্জ্বলের থেকে আলাদা করলো। আমি চিৎকার করে গার্ডদের বললাম, ছাড়ুন আমাকে, ওকে আজকে আমি খুন করব। আমার চোখের সমস্ত ঘুম কেড়ে নিয়ে আমাকে ও শেষ করে দিয়েছে। আমার বলা কথার পাল্টা জবাব দিয়ে উজ্জ্বল বলল, দেখুন না, এই লোকটা আমার স্ত্রীকে আজে বাজে ইঙ্গিত করছিল। আমি প্রতিবাদ করায় আমার উপর ঝাঁপিয়ে পড়েছে, এমনকি আমার স্ত্রীর উপরেও হাত তুলেছে। পুলিশ ভালোভাবে উজ্জ্বল আর রেহানার দিকে তাকালো, অনেকটা ভ্রু কুঁচকে বলল, আপনার স্ত্রী মানে? উনি তো আপনার থেকে বেশি বয়সের মনে হচ্ছে। উজ্জ্বল কিছুটা ইতস্ততা হয়ে আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে পড়ল, এটা হলো ভালোবাসা। যেখানে ভালোবাসা আছে সেখানে বয়স কোনো বিষয় না। এই বলে রেহানাকে নিজের কাছে টেনে নিল। ও নিজেও নির্লজ্জের মতো করে আবার উজ্জ্বলের বুকে ঢলে থাকলো। একজন মা মেয়ের সামনে এটা করছে কিভাবে? কিন্তু ওকে বলার অধিকার আমি হারিয়েছি। ওর কথা ভাবলেই যেন সারা দেহ গুলিয়ে আসছে, এক্ষুনি যেন বমি হয়ে যাবে। পুলিশ আমার হাতে হাতকড়া পরিয়ে বলল, দিন দুপুরে পাবলিক ট্রেনে অসভ্যতামি করছিস? তোদের মতো মানুষের জন্য দেশটা নষ্ট হচ্ছে। আমি পুলিশকে বললাম, অফিসার, আপনি তো শুধু অন্য পাশের কথাটা শুনলেন, আমারও তো কিছু বলার থাকতে পারে, তাই না? তাহলে আমাকে বলার সুযোগ কেন দিচ্ছেন না? পুলিশ আমাকে জবাবে বলল, একজন ছেলে বলছে তার স্ত্রীর সাথে বেয়াদবি করেছিলি, তোকে বাধা দেওয়ায় তুই ওর উপরে হাত তুলেছিস, আবার নাকি ওর স্ত্রীর উপরেও হাত তুলেছিস। এর বেশি তো আর কিছু জানা নেই। আমার মেয়েটা পুলিশের পা ধরে বলল, পুলিশ আঙ্কেল, আমার আব্বু কোনো কিছু করেনি। ওই যে মহিলাটা ওই খারাপ লোকটার সাথে রয়েছে, উনি আমার মা, আমার আব্বুর স্ত্রী। ওই খারাপ মহিলাটা আমার আব্বুকে তালাক দিয়ে এই লোকটাকে বিয়ে করেছে। পুলিশ যেন কিছুটা গোলক ধাঁধায় পড়ে গেল। তারপর রেহানাকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটি যা বলছে সেগুলো কি সত্য? আমি অবাক হয়ে গেলাম রেহানার কথায়। রেহানা সম্পূর্ণ অস্বীকার জানিয়ে পড়ল, কেউ একজন আপনাকে বলে দিল যে সে আমার মেয়ে, আর আপনি মেনে নেবেন? কেউ একজন বলে দিল যে সে আমার স্বামী ছিল, আর আপনি মেনে নেবেন? এদের কাউকেই আমি চিনি না। আমরা তো অভিযোগ দিয়েছি, তারা আমাদের সাথে অসভ্যতামি করেছে। বিশ্বাস না হলে বাকিটা আশেপাশের সিটের লোকজনের কাছে শুনুন। জানি আশেপাশের লোকজন রেহানার কথার সাথেই তাল মিলাবে। যদিও তারা কিছু শোনেনি, তবুও তারা আমাকে আরও দোষী বানাবে। কেউ কেউ পারলে দু এক লাইন বেশি জুড়িয়ে দেয়। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। চোখের দেখা জিনিসের থেকেও কানে শোনা বা মানুষের মুখের কথা নিয়ে ভাবে বেশি। আমাকে আর আমার মেয়েকে ট্রেনের ওই বগি থেকে পুলিশ তাদের কাছে নিয়ে গেল। উদ্দেশ্য ঢাকায় নেমে আমাকে জেলে দেওয়া। রেহানার সামনে থেকে যাওয়ার সময় বলেছিলাম, এই পৃথিবীর মালিক যিনি, বিচার করবেন তিনি তোমার একদিন। তার চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা একটা পিঁপড়ারও নেই। আর তুমি তো মানুষ। আজকে যেই মেয়েকে তুমি অস্বীকার করলে, একদিন এই মেয়েকে পাওয়ার জন্য তুমি নিজের মাথা খুঁটে মরবে। তবুও সেদিন তুমি তোমার মেয়েকে পাবে না। এই মেয়েই তোমাকে সেদিন চিনতে অস্বীকার করবে। কারণ জন্ম দিলেই মা হওয়া যায় না। মা এমন একটা শব্দ যেটা জন্ম দেওয়ার সাথে সম্পর্কযুক্ত হয়। একজন জন্ম দিয়েও মা হতে পারে না, আবার আরেকজন জন্ম না দিয়েও মা হয়ে যায়। তুমি প্রথম ক্যাটাগরিতে পড়ো, জন্ম দিয়েও মা হতে পারোনি। আজ থেকে ভালোবাসা, মা এই শব্দগুলো শুনলে কিছুটা শ্রবণকটু শোনাবে।
কারণ একজন মা তার স্বামীকে অস্বীকার করতে পারে, কিন্তু নিজের সন্তানকে না। আর রেহানা আজকে সেটাই করে দেখালো। ঢাকায় যাওয়ার পর আমাকে আর সাইমাকে থানায় নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পর আমাকে থানায় কারাগারে থেকে বড় জেলে চালান করে দেওয়া হবে, আর মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেবে পুলিশ নিজ দায়িত্বে। ততদিন আমার মেয়েকে ওরাই দেখাশোনা করবে। কারাগারে বসে আছি। মেয়েটা বাইরে একটা চেয়ারে বসে আছে মাথা নিচু করে। একটা 6 বছরের মেয়েকে বাবা মাকে ঘিরে কত কিছুই না দেখতে হচ্ছে। কিছুক্ষণ পর প্রায় 25-26 বছর বয়সী মেয়ে থানার ভিতরে প্রবেশ করলো। মুখটা ভালো করে দেখে আমি নিজেকে উল্টো দিকে ফিরিয়ে নিলাম, কোনোভাবেই আমাকে যেন চিনতে না পারে। কিছুক্ষণ পরে সাইফ নাম ধরে ডাক দিল। আমি অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালাম। এরপর সে বলল, এ কি সাইফ, তুমি জেলে কেন? কি করেছো তুমি? হঠাৎ করে মালয়েশিয়া থেকে উধাও হয়ে গেলে, আজকে দেশে এসে তোমাকে জেলে দেখছি কেন? রিয়াকে কিছুই বলতে ইচ্ছে করছে না। আমি চাই না আমার ব্যথার ভাগ কাউকে দিতে। সত্য জানলে ও আমাকে বিয়ে করতে চাইবে, যেটা আমি কোনোদিনও চাই না। শুধু বললাম, ট্রেনে আসার সময় মারপিট করেছিলাম কিছু লোকজনের সাথে, তাই। মেয়েটা বলল, আমি এটা মানি না সাইফ। তুমি আর মারামারি, এটা কোনোদিনও বিশ্বাস করি না আমি। একজন অফিসার রিয়ার হাতে একটা ফাইল দিয়ে বলল, এই নিন ম্যাডাম আপনার ফাইল, আমরা সব কিছু ভেরিফাই করে দিয়েছি। আপনি কালকে থেকে আপনার অফিস শুরু করতে পারেন। আর হ্যাঁ, এই লোকটাকে কি আপনি চেনেন? রিয়া বলল, হ্যাঁ, উনি আমার ফ্রেন্ড। পুলিশ বলল, ফ্রেন্ড? কিন্তু ও তো আপনার থেকে বয়সে। রিয়া বলল, ফ্রেন্ড হওয়ার জন্য বয়স লাগে বুঝি? এখন বলুন ওকে কেন অ্যারেস্ট করেছেন? যদিও ও আমাকে বলেছে একটা ঘটনা যেটা আমি বিশ্বাস করি না। পুলিশটা রিয়াকে বলল, ম্যাডাম, আপনার এই বন্ধু ট্রেনের ভিতরে অন্যের স্ত্রীর সাথে অসভ্যতামি করেছে। শুধু তাই নয়, ছেলেটার সাথে হাতাহাতিও করেছে। রিয়া বেশ অবাক হলো। আমার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করছে আসলে এই কাজ আমি করেছি কি না। মুখে কি সব লেখা থাকে নাকি যে ও সব বুঝতে পারবে? এবার রিয়া আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, সাইফ, অফিসার যা বলছে তা কি সত্যি? চেয়ার থেকে আমার মেয়েটা উঠে এসে রিয়ার এক হাত ধরে পড়ল। আন্টি, আপনি একটু আমাদের সাহায্য করুন না। আমার আব্বু কারোর সাথে বেয়াদবি করেনি। রিয়া আমার মেয়ের দুগালে হাত দিয়ে পড়ল। কে তুমি মামুনি? আমি বললাম, আমার মেয়ে। রিয়া এবার সাইমাকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো। এরপর সমস্ত মুখে হাত বুলিয়ে দেখছে। জানি না কেন মুখে হাত বোলাচ্ছে। রিয়া সাইমাকে কোলে নিয়েই বলল, সাইফ, তোমার মেয়েটা একদম তোমার মতো দেখতে। এমন মিষ্টি একটা মেয়ের মা হওয়া ভাগ্যের বিষয়। মনে মনেই বললাম, হা, তোমার কাছে ভাগ্যের বিষয়, কিন্তু ওকে যে জন্ম দিয়েছে সে নিজেই ওকে ফেলে চলে গেছে। রিয়া আবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, সাইফ, তুমি কিছু বলছো না যে? সাইমা বলল, আমি বলছি আন্টি। আমি সাইমাকে কড়া গলায় বললাম, তুমি কিচ্ছু বলবে না। আমার কড়া কথা শুনে সাইমা চুপ হয়ে গেল। বাচ্চা মেয়ে যেটা সত্য সেটাই বলতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওর সত্য বলাটা যে ওর গর্ভধারিণীকে খারাপ চরিত্রহীনা বানিয়ে দেবে, তাই চুপ থাকাটাই শ্রেয়। রিয়া সাইমাকে বকা দেওয়াটা ভালোভাবে নিল না। এরপর বলল, সাইফ, এতটুকু মেয়েকে কেন বকা দিচ্ছ তুমি? রিয়াকে কিভাবে বুঝাই আমি? রিয়া সাইমাকে কোলে নিয়ে বাইরের দিকে গেল। এর মানে আমি ভালোই জানি সাইমা ওকে সব সত্য বলে দেবে, নিজের মায়ের ক্যারেক্টারের সার্টিফিকেট দেবে। কিছুক্ষণ পর রিয়া আর সাইমা ফিরে এলো। রিয়ার চোখ দুটো ভেজা ভেজা। হয়তো একজন মায়ের তার সন্তানকে ফেলে চলে যাওয়ার কথাটা শুনে কেঁদেছে। সন্তানের সামনে মায়ের অন্যের সাথে ঢলাঢুলির কথা শুনে কেঁদেছে। সাইমা 6 বছরের মেয়ে, সব বিষয় খুব সহজেই ওকে বলতে পারবে জানি। তবুও জিজ্ঞাসা করলাম, রিয়া, তোমার চোখে পানি কেন? তুমি কি কেঁদেছ?
রিয়া পার্স থেকে টিস্যু পেপার বের করে ভালো করে চোখ মুছে নিল। না, আমি কাঁদছি না সাইফ। তোমার সাথে এত কিছু ঘটে গেল, আর তুমি কল দিয়ে আমাকে জানালেও না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, কি করব, আমার বউ অন্যের সাথে পালিয়ে গেছে, এটা বলবো? রিয়া বলল, প্লিজ সাইফ, তুমি এই হাসিটা দেবে না। তোমার এই হাসিটায় আমার মনে হাহাকারের সৃষ্টি করে। এত ধৈর্যশীল না হলেও পারো সাইফ। আমি আবারও মুচকি হাসি দিয়ে বললাম, উপরে যিনি আছেন তিনি ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন এবং ভালোবাসেন। রিয়া বলল, তোমার সব জ্ঞানী কথা পরে শুনবো, এখন চলো। রিয়া এমনভাবে বলছে যেন থানাটা ওর কথা বলার জন্য অফিসারের রুমে গেল সাইমাকে নিয়ে। কিছুক্ষণ পর অফিসার সহ ওরা আমার সেলের সামনে আসলো। সেলের দরজা খুলে দেওয়া হলো। অফিসার রিয়া আর সাইমাকে আগে যেতে বলে। আমার সাথে সাথে সেই পুলিশ বাইরে যেতে লাগলো। আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি দুঃখিত মিস্টার সাইফুল, ম্যাডামের কাছে আর আপনার মেয়ের কাছে সব কিছু শুনলাম। এমন কিছু আপনার জীবনে ঘটেছে ভাবলেই সারা শরীরের পশম কাটা দিয়ে ওঠে। কি অদ্ভুত জীবন! যার জন্য বাইরের দেশে গেলেন সেই আপনাকেই ছেড়ে চলে গেল। তবে সৃষ্টিকর্তার বিচার অনন্য। যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকে ওনার ক্ষমতা শুরু, যার কোনো শেষ নেই। তিনি সব কিছুর বিচার করবেন। আপনার সামনের দিনগুলো ভালো হবে ইনশাল্লাহ। থানা থেকে বিদায় নিয়ে রিয়ার গাড়িতে উঠে পড়লাম। আসলে আমি আমার মেয়েকে নিয়ে আমার আলাদা একটা পৃথিবী গড়তে চাই, কিন্তু অন্য কেউ আপনার মতামতের ভাগ চাইতেই পারে। এমন মানুষ আছে যাদেরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। রিয়াও তেমন একজন মানুষ। রিয়ার পরিচয় তো দেওয়াই হয়নি। রিয়ার সাথে পরিচয় হয়েছিল মালয়েশিয়াতে। ওখানে পড়াশোনা করতে যায়। তারপর ওর সাথে আমার পরিচয় হয়। কিছুদিন পর হুট করে ও বলে বসে যে আমাকে ভালোবাসে। আমি ওকে সব কিছু বলি যে আমার স্ত্রী সন্তান আছে। তারপর থেকে আর কোনো দিন নিজের ভালোবাসার কথা বলেনি। তবে ভালোবাসা একজন বন্ধু হয়ে যায়, যদিও আমি বন্ধুও করতে চাইনি। কিন্তু ওই যে মেয়েদের ইমোশনাল ব্ল্যাকমেইল, তাই ওর সাথে বন্ধুত্ব। ওর পড়াশোনা শেষ হয়েছে, তাই হয়তো দেশে চলে এসেছে। আমাদের জায়গা হয় রিয়ার বাসাতে। ওর বাবা একজন অমায়িক লোক। ভেবেছিলাম কোটিপতি লোক, অহংকারী হবে অনেক, কিন্তু তিনি আমার ভাবনা ঠিক উল্টো মানুষ। রিয়া ঠিক তার মতো, না আছে অহংকার, না আছে গাম্ভীর্য। আসলেই একটা চরম সত্য হলো, বাবা মা যেমন বানাবে সন্তান ঠিক তেমনই হবে। কোনো বাবা মা যদি সন্তানের সামনে ভিক্ষুককে অবহেলা করে, তাহলে কোনো দিন সে সন্তান ভিক্ষুকদের ভালো চোখে দেখবে না। এটাই প্রকৃতির নিয়ম। রাইসুল আঙ্কেল যেমন, তার মেয়েও ঠিক তেমন। আর আমার স্ত্রী রেহানা তার বাবার আদরের কন্যা, যার ভুল কাজ তার বাবার চোখে পড়েনি। কিন্তু জামাই রেখে অন্যের সাথে পালিয়ে যাওয়ার সময় উনি ঠিকই বুঝতে পেরেছেন, তবে এই বুঝতে পারার মূল্য কতটুকু, এই বোঝাটা তার আগে বোঝা উচিত ছিল। রিয়ার বাবার বিজনেসেই লেবার ম্যানেজমেন্টের প্রধান করা হয় আমাকে, যদিও এটা আমার যোগ্যতা অনুযায়ী বেশি ভালো চাকরি। রিয়া তো আরও বড় পদ দিতে চেয়েছিল, কিন্তু আঙ্কেল বলল, আগে এখান থেকেই শুরু করি, তারপর আস্তে আস্তে শিখে বড় পদে দেবে। 3 বছর পর, 3 বছরে আমি অনেক পাল্টে গিয়েছি। একজন বিদেশে কাজ করা সামান্য কর্মচারী থেকে বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে গিয়েছি। সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটা এবার ক্লাস 4-এ উঠল। সাইমা এখন আমাকে ছাড়া রিয়াকেই যেন বেশি চেনে। রিয়া নিজে স্কুলে দিয়ে আসে, আবার ক্লাস শেষ হলে নিয়েও আসে।
বিকালে দুজন ঘুরতে যায়। সাইমার সব কিছু যেন রিয়াময়। এগুলোই মায়ের কাজ। হ্যাঁ, মা। রিয়া এখন সাইমার মা হয়ে গেছে। আমি নিজেও জানি না সাইমা যেন কবে থেকে রিয়াকে মা বলে ডাকে। যদিও আমি বারণ করেছি, কিন্তু রিয়া মা বলার বারণকে ফেলে দিয়ে নিজের পাওয়ার দেখিয়ে সাইমার মা হয়ে আছে। মা বাবাকে ঢাকায় নিয়ে চলে এসেছি। বোনকে একজন কলেজ প্রফেসরের সাথে বিয়ে দিয়েছি। সাইফুলের জীবনের সফলতা যেখানে একের পর এক আসতে চলেছে, সেখানে হঠাৎ একদিন দমকা হওয়া চলে আসে। আমার ঠিকানায় একটা চিঠি আসে। হাইকোর্ট থেকে এসেছে। সেখানে লেখা আছে, এত দ্বারা সাইফুল ইসলামকে জানানো যাচ্ছে যে আপনার সাবেক স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে আপনি আপনাদের মেয়েকে নিজের কাছে জোর করে রেখে দিয়েছেন। তাই আগামী 25 তারিখ কোর্টে হাজির হওয়ার আদেশ দেওয়া হলো। চিঠিটা পড়ে সারা দেহ ঘামতে থাকলো। আমার মেয়েকে তাহলে আমার কাছ থেকে কেড়ে নেবে রেহানা? কিভাবে থাকবো আমি? 9 বছরের মেয়ে আমার। মা যত দোষী করুক, একবার হাত বাড়ালে তার কাছে চলে যাবে। আমার সাইমাও কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবার ভালোবাসাকে ফেলে ওর মায়ের কাছে চলে যাবে? যথাসময় কোর্টে পৌঁছালাম। জজ আমার মেয়ে সাইমাকে বলল, সাইমা মামুনি, তুমি কার কাছে থাকতে চাও? সাইমা বলল, আমি আমার মায়ের কাছে থাকব। জানতাম এমন কিছুই হবে। মেয়ে মায়ের কাছেই থাকতে চাইবে, এটাই নিয়ম। আমার জীবনের হাহাকার আরও এক ধাপ এগিয়ে গেল। রেহানার মুখ খুশিতে ভরে উঠল। আসলে কি দুনিয়ার বুকে সুখ নামক জিনিসটা আমি আর পাবো না? আল্লাহ কি সারা জীবন আমার পরীক্ষা নিয়েই যাবেন? আল্লাহর কাছে পাশ কি কোনোদিনও করব না? রেহানা হাসি মুখে মেয়ের সামনে গিয়ে বলল, আমি জানতাম তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। আয় সোনা, আমার কাছে আয়। কিন্তু রেহানার কথা শুনে সাইমার ভিতর এক বিন্দু পরিবর্তন দেখা গেল না। রেহানা বলল, আমার কাছে আয়। এবার সাইমা মুখ খুলল, আপনি কে? জজ অবাক হয়ে বলল, উনিই তো তোমার মা, যার কাছে এখন থেকে তুমি থাকতে চাও। আমার মেয়ে সাইমা জজকে বলল, না, উনি আমার মা না। আমার মা ওই যে আমার বাবার পাশে বসে আছে। রিয়ার দিকে চোখ পড়তেই দেখলো ছলো ছলো চোখের পানিগুলো গাল বেয়ে নিচে পড়ছে। কষ্টের পর সুখের অনুভূতিগুলোই এমন। রিয়া ভেবেছিল যে সাইমা ওর আসল মায়ের কাছে চলে যাবে, তবে রিয়ার ভাবনা ভুল ছিল। রিয়া নিজেই যে আমার মেয়েটার আসল মা হয়ে উঠেছে। সাইমার কথা শুনে রেহানা যেন আকাশ থেকে পড়ল। এরপর সাইমাকে বলল, তুই কি বলছিস সোনা? তুই আমার কাছে না থেকে অন্য একজনের কাছে থাকবি? আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হবে না? এবার আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম, না, ওর কষ্ট হবে না। ওর কষ্ট তো সেদিনই হয়েছিল, যেদিন ওর জন্মধাত্রী মা ওকে ফেলে অন্যের সাথে পালিয়ে গিয়েছিল। আজকে তো ওর মাকে পেয়ে গেছে, সবাইকে জানিয়েও দিয়েছে কে ওর মা। তাহলে কেন ওর কষ্ট হবে? আমি সব কিছুর খোঁজ নিয়েছি। নিজের বাচ্চা দেওয়ার ক্ষমতা হারিয়ে এখন আমার মেয়েটাকে কেড়ে নিতে এসেছো, তাই না? কিন্তু আল্লাহর বিচার তো দেখেই ফেললে। এর থেকেও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য। কোর্টের কাজ শেষ হলে আমি, রিয়া, সাইমা সহ আমরা সবাই চলে আসি নিজেদের বাসায়। বাসায় আসার পর রিয়া বলল, সাইব, তুমি মেয়েকে নিয়ে বাইরে চলে যাও। আমি রিয়ার কথায় অবাক হয়ে পড়লাম। বাইরে যাব মানে? কোথায় যাব? রিয়া বলল, মরিশাসে আমাদের যে অফিস আছে, তুমি আর সাইমা ওখানেই থাকবে। আমি রিয়াকে বললাম, না, তা হয় না। সাইমা তোমাকে ছাড়া থাকতে পারবে না। রিয়া বলল, নিজের মাকে ছাড়া যে থাকতে পারে সে আমাকে ছাড়াও থাকতে পারবে সাইব। ওকে নিয়ে তুমি চলে যাও। আমি তো মাসে মাসে যাব ওখানে। আমি রিয়াকে বললাম, না, যাব না। তুমি ওর নিজের মা, ওকে জন্ম দিলেই মা হওয়া যায় না। কাল কোর্টেই তো সব দেখলে, বাকিটা বোঝানোর দরকার নেই তো। রিয়া বলল,
সেজন্যই বলছি ওকে নিয়ে চলে যাও। আমি দরকার হলে ঘন ঘন যাব, তবুও ও তোমার কাছে থাকলে তো আমার কাছে থাকাই হবে। আমি রিয়াকে বললাম, বুঝলাম, কিন্তু এভাবে কতদিন? এবার তো বিয়েটা করে নাও রিয়া। রিয়া মুচকি হেসে বলল, করব তো, তুমি রাজি থাকলেই। আমি রিয়াকে বললাম, ধ্যাত, বারবার ওই এক কথা। আমি আর কাউকে নিজের সাথে জড়াবো না রিয়া। তুমি নিজের জীবন গড়ে নাও, তাছাড়া তুমি আমার চেয়ে ভালো ছেলে পাবে। তুমি কেন এক বাচ্চার বাবাকে বিয়ে করে নিজের ভবিষ্যৎ নষ্ট করতে চাও? রিয়া আমার হাতটা ধরে বলল, তোমার মন পাল্টানোর দায়িত্ব আমার। এখন এসব কথা থাকুক, আমি কালকেই তোমাদের ভিসা অ্যাপ্লাই করব। 7 দিন পর মরিশাসের উদ্দেশ্যে রওনা দিও। 1 বছর পর একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ ফোন বেজে ওঠে। রিসিভ করতেই, সাইব, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি অবাক হয়ে পড়লাম, কে আপনি? আমি রেহানা, আমাকে মাফ করে দাও। আমি রেহানাকে বললাম, যাও, মাফ করে দিলাম। এবার রেহানা আমাকে বলল, আমাকে কবে তোমার কাছে নিয়ে যাবা? আমি রেহানার কথার জবাবে বললাম, টাক মাথা বেলতলায় একবারই যায়। তোমাকে মাফ করেছি শুধু, কিন্তু নিজের জীবনে জায়গা দিতে নয়। রেহানা এবার কাঁদতে কাঁদতে বলল, আমাকে নিয়ে যাও, না হলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আমি রেহানাকে বললাম, কি হয়েছে তোমার? রেহানা বলল, সেদিন কোর্ট কেস হারবার পর থেকে উজ্জ্বলের আচরণ পাল্টাতে থাকে। ওর বাবাও ওকে ত্যায্যপুত্র করে দেয় আর সব কিছু থেকে বঞ্চিত করে। এদিকে তোমার সব টাকাও শেষ হয়ে যায়। এরপর ও আমাকে দিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করায় অন্যের সাথে। আমি তাকে বলি, আমি সব ছেড়ে তোমার কাছে এলাম, আর আমার সাথে এমন করছো? সে আমাকে বলে, তোকে ভোগ করাও শেষ আর তোর প্রতি চাহিদাও শেষ। যে মেয়ে ছেলে নিজের পেটের সন্তানের আপন হতে পারেনি, সে হবে আমার আপন? বোঝো আমি কত কষ্টে আছি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আজকে খুব কষ্টে তোমার নাম্বার জোগাড় করেছি, আমাকে বাঁচাও। এদিকে বাবা মারা যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি ভাইয়েরা মেরে দিয়েছে। আজকে আমি পাপের সর্বোচ্চ সাজা পাচ্ছি, আর কি বাকি আছে? আমি এবার রাগত স্বরে রেহানাকে বললাম, মৃত্যু, হ্যাঁ মৃত্যু বাকি। আমি এতটা সৎ না যে আমার জীবনে দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেব। আমার জীবনে আর কোনো দিন তুমি আসবে না, কোনো দিন না। তুমি বরং আত্মহত্যা করে নাও। তোমার মতো স্ত্রী স্বামীর জন্য কলঙ্ক, তোমার মতো মা সন্তানের জন্য কলঙ্ক, তোমার মতো প্রাণী দুনিয়ার জন্য কলঙ্ক। রাখছি আমি। কলটা রেখে দিলাম। আজকে আমি পাথর হয়ে গেছি। রেহানা মরল কি বাঁচলো আর দেখার সময় নেই আমার। আগামী বছর মা বাবাকে এখানে আনবো, তারপর এখানেই আজীবন সেটেল হব। আজকে সৃষ্টিকর্তার প্রতি আমার কোনো রাগ নেই, আগেও ছিল না, তবে কৃতজ্ঞতা বেড়েই চলেছে। 10 বছর পর সাইমা পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরছে। আমি, মা, বাবা আর রিয়া আনতে যাচ্ছি এয়ারপোর্টে। রিয়াকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সে অন্য কোথাও বিয়ে করেনি। আর ওর এক কথা, বিয়ে করলে আমাকে করবে আর নয়তো না। তবে মেয়ের একটাই কথা, মরিশাসে ফিরে আগে আমার আর রিয়ার বিয়ে দেবে। তার কথা তো শুনতেই হবে, কিছুই করার নেই। তবে হ্যাঁ, যে মেয়ে আমার জন্য জীবনের 12 বছর অপেক্ষা করতে পারে, তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। অন্তত বুড়ো বয়সেও গল্প করার মানুষ পাবো। আর কদিনই বা বাঁচব? বয়স তো 45 বছর হয়েই গেল। আর কত রিয়াকে অপেক্ষা করাবো? না, আমি ওর ভালোবাসার কাছে পরাজিত। রেহানা কেমন আছে আসলে ওর খোঁজ আর নেওয়াই হয়নি। সেদিন ওকে বলেছিলাম, ও মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও। রিয়া অবশ্য ওর বিষয়ে কিছু বলতে চেয়েছিল, আমি বলতে দেইনি। জানার ইচ্ছে নেই ও কেমন আছে, মরুক বাচক আমার কি। আমার আর রিয়ার যথাসময়ে বিয়ে হয়ে গেল। রিয়া আমাকে বাসর ঘরে বলল,
রিহানাকেও ওর স্বামী উজ্জ্বল খুন করেছে, খুব বাজে পাবে। এ কথাটাই একদিন তোমাকে বলতে চেয়েছিলাম। আমি রিয়ার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই স্বাভাবিক। সব ভুলে বাকি জীবনটা আমার মেয়েকে নিয়ে আর আমাকে সত্যিকারের ভালোবেসেছে এই রিয়াকে নিয়ে সুখে দিন কাটতে চাই। কাহিনীটা এখানেই সমাপ্ত হলো। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।